কিরে, মুখটা এত শুকনো লাগছে কেন তোর? মনে হচ্ছে খাচ্ছনি কিছু আজ। আর চোখগুলো কেমন ফুলে আছে, যেন কান্না করেছিস। কাল হয়েছে রে, আজকেও তোর ওই শয়তান চাচি তোকে বকেছে, তাই না উষা? কথাটা আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল নিশা। নিশা আমার একমাত্র ফ্রেন্ড। ওকে কিছু বলার আগেই বুঝে যায় সব। মেয়েটা খুব ভালোবাসে আমাকে। ও জিয়াসু দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি শুকনো মুখেই হাসি টেনে বললাম, কই না তো, কিছু হয়নি আমার। পরীক্ষার জন্য চিন্তা করছি, তাই আমার মন খারাপ। ও পেছনে থেকে উঠে এবার আমাকে ঠেলে ব্রাকের কিনারে থেকে ভেতরে ঢুকিয়ে আমার পাশে বসে বলল, একদম আমার সাথে চালাকি করতে আসবি না। আমি খুব ভালো করেই জানি তোর ওই চাচি কিছু করেছে। সকালে খেয়েও আসিসনি, তাই না? সত্যি আমি সকালে খেয়ে আসিনি, খাবো কিভাবে? ওই সবার পরে কি খাওয়া যায়? আমি তখন দৌড়ে নিজের রুমে এসে কান্না করেছিলাম। তারপর নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে কান্না থামিয়ে ফেলি। আমার নিজেকেই নিজের সান্ত্বনা দিতে হবে, এটাই স্বাভাবিক, আমার তো আর কেউ নাই। তারপর দেখি 9টা বেজে গেছে। তাড়াতাড়ি কোনোরকম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে আসি। আসার সময় একবার আমার নজর টেবিলে গিয়েছিল, অদ্ভুত তখন দেখতে পেয়েছিলাম ভাইয়া টেবিলে নাই। আমি এত কিছু না ভেবে হেঁটেই কলেজে চলে আসি। হেঁটে আসার জন্য আধা ঘন্টা উপরে লাগে আসতে। আসার পর ক্লাসে বসে পড়ি, পরীক্ষা শুরু হতে আরও 15 মিনিট আছে। আর নিশা আসেনি, মন খারাপ করে বসেছিলাম। তার একটু পরেই নিশা আসে, আর আসার পর থেকেই আমাকে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে। নিশার কথার মাঝে বেল পড়ার পর আমার পেছনে গিয়ে বসে পড়ে। আমার পাশের জন এখনও আসেনি, ব্রাঞ্চের দুই পাশে 2জন করে বসেছে। স্যার এসে সবার সিটে খাতা দিয়ে দিল। মন খারাপ যতই হোক সেই সব এক পাশে ফেলে রেখে পরীক্ষা দিতে মনোযোগী হলাম। 15 মিনিট পর দৌড়ে হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে দাঁড়ালো আমার পাশের জন। সে নাকি জ্যামে আটকে ছিল। 2 ঘন্টা পরীক্ষার পরে বুঝতে পারলাম পেটের ভেতর তীব্র ব্যথা অনুভব হচ্ছে। গলা শুকিয়ে আসছে, সকালে না খাওয়ার জন্য মাথা ঘোরাচ্ছে। 2 মিনিট চোখ বন্ধ করে থেকে লিখতে বসলাম। কোনরকম 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বাইরে এসে পানি খেলাম অনেকখানি, যেন এই পানি দিয়ে আজকে পেট ভর্তি করার ইচ্ছা। কিন্তু পানি যতই খাও পেট তো ভর্তি হবে না। ইহান 2টো ক্লাস করিয়ে বেরিয়ে এসেছে, ক্যান্টিনে বসে আছে, কফি অর্ডার দিয়ে কফি খাচ্ছে। আর উষার কথা ভাবছে, আজকে ওর জন্য উষাকে এইভাবে কষ্ট পেতে হলো। ও যদি ওকে খেতে না বলতো তাহলে ওকে ওই সব শুনতে হতো না। উষার চোখের জল পানি বয়ে পড়ছিল, ও কিছুতেই ওই চোখের জল সহ্য করতে পারছে না। ওর বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। কফিতে একবার চুমুক দিয়ে চোখ বন্ধ করতেই ওর চোখে উষার কান্না মাখা মুখটা মনে পড়ল মেয়েটার। আজকে পরীক্ষা, আর আজকেও এতটা কষ্ট পেল। নিজেকে খুব অপরাধী লাগছে। চোখ খুলতেই সামনে তাকিয়ে দেখে কলেজের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের কিছু মেয়ে ওর সামনের সিটে বসে সিঙ্গারা খাচ্ছে। আর তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে ওর। কিছুটা আনইজি ফিল হলো। এইখানে জয়েন হওয়ার পর থেকেই ঝামেলায় পড়েছি। যেখানে যায় মেয়েরা এমনভাবে তাকিয়ে থাকে ওর যেন এলিয়ান, আর মেয়েগুলো এমনভাবে চেপে ধরে। টিচারের সাথে কোনো স্টুডেন্ট এরকম করতে পারে জানা ছিল না। মেয়েগুলো এত গায়ে পড়া, বিরককর, কপাল কুঁচকে আছে সব সময়। কিন্তু সব মেয়ে একরকম না, বিশেষ করে ওর সামনে যে দল বসে আছে, এই দলটা একটু বেশি বেয়াদব। প্রথম দিন থেকেই কেমন চিপকে থাকতে চাই। আমি তাকাতেই সবগুলো আমি হেসে উঠল। তারপর ওদের মধ্যে মনে হয় লিডার সেই মেয়েটা হাসি মুখের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? মেয়েটার দিকে তাকিয়ে হাসার ইচ্ছে ছিল না, তবু হালকা হেসে সালামের উত্তর দিয়ে ভালো আছি বলল। আচমকা মেয়েটা প্রশ্ন করার ছিল, স্যার আপনি কি বিয়ে করেছেন? মেয়েটার হাব ভাব একদমই ভালো লাগছে না ইহান চমকিত হয়ে মেয়েদিকে তাকিয়ে আছে। কত বড় বেয়াদব, এসে সরাসরি বিয়ে করেছে কিনা জিজ্ঞেস করছে। এইদিকে ও উষার কথা ভেবে মাথা খারাপ হচ্ছে। তারপরে আবার এই মেয়ে যন্ত্রণা। ইহান রেগে
দাঁড়িয়ে পড়ল, তারপর গটট করে ক্যান্টিন থেকে বেরিয়ে এলো। এদিকে উষা পরীক্ষা দিয়ে বাসায় এসেছে ৩টার সময়। আসার পর গোসল করে যা ছিল তাই খেয়ে নিয়েছে, তারপরে রুমে এসে পড়তে বসল, কারণ কালকে পরীক্ষা আছে। চাচি বাসায় নেয় আজকে সকালেই, নাকি সে তার বোনের বাসায় গেছে আজকে, নাকি সেখানেই থাকবে, কাল আসবে। বাসায় এখন আমি একাই। কলিং বেলের শব্দে রুমে থেকে বেরিয়ে দরজা খুললাম। দরজার বাইরে দাঁড়িয়ে আছে ভাইয়া। আমার দিকে একবার অপরাধীর মতো তাকিয়ে উপরে চলে গেল। লতা গোসল করতে গিয়েছে, এখন ভাইয়া খাবে কিনা জানার জন্য আমাকেই যেতে হবে, তাই আমি ধীর পায়ে ভাইয়ার রুমে গিয়ে নক করলাম। ভাইয়া ভেতরে আছে? আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে না গিয়ে দরজায় থেকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনার জন্য কি খাবার রেডি করব? ভাইয়া শার্টের বুতাম বুলছিল। আমি ভেতরে যাচ্ছি না দেখে ওইভাবেই ভাইয়া দরজার কাছে এসে আমাকে ভেতরে যেতে বলেছে। আমি ইতস্তবোধ করতে লাগলাম। বুঝতে পারছি না ভাইয়া ভেতরে কেন যেতে বলছে, কিন্তু ভাইয়ার কথা ফেলতে পারলাম না। ভেতরে গিয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। ভাইয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে এদিক ওদিক তাকাতাকি করছি। আচমকা ভাইয়া আমার কাছে এসে মুখ ছোট করে সরি বলল। আমি চমকে মাথা তুলে ভাইয়ের মুখে তার দিকে তাকালাম। ভাইয়া অপরাধী মতো আমার দিকে তাকিয়ে আছে, যেন খুব বড় অন্যায় করেছে সে আমার উপর। মানে? অবাক হয়ে, সরি, আমার জন্য তোকে সকালে এত কষ্ট পেতে হলো। আমি বিস্মিত হয়ে ভাইয়া দিকে তাকিয়ে আছি। আমি সত্যি চাইনি তুই এভাবে মার কাছে অপমানিত হস। ভাইয়া মুখটা মলিন করে আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমার জন্য কষ্ট পাচ্ছে, আমাকে সরি বলছে। এই সব কিছু জানো আমার জন্য স্বপ্ন। আচমকা ভাইয়ের মুখে এই সরিটা শুনে আমার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। ভাইয়ের মুখে আমার জন্য কষ্টের ছায়া দেখতে পেয়ে বুকের ভেতর যেন সুখের অনুভূতি হতে লাগল। আমি মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছি ভাইয়ের দিকে। ভাইয়া ও আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই দৌড় বেরিয়ে এলাম। ভাইয়ার কাছে গেলেই আমার কেমন কেমন জানি লাগে। বুকের ভেতর ধরাস ধরাস করে অস্থির লাগে। ভাইয়ার গভীরভাবে তাকানো দেখলে দম বন্ধ হয়ে আসে। ভাইয়া আমাকে সরি বলল, খুশি আমার মনটা নেচে উঠল। নিচে গিয়ে ভাইয়ার জন্য খাবার রেডি করলাম। রেডি করতেই ভাইয়া ট্রাউজার আর কালো গেঞ্জি পরে নেমে এলো। চুল হালকা ভেজা, গোসল করেছে বোধহয়। ভাইয়ার দিকে তাকাতেই হার্টবিট বেড়ে গেল। আমি নিচে দিকে তাকিয়ে আছি। ভাইয়া এসে বসে আমার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আমি মাথা নেড়ে সায় দিলাম। ভাইয়ার খেতে লাগল। আমি রান্নাঘরে যাব তখন ভাইয়া ডেকে উঠল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। তোর পরীক্ষা কেমন হয়েছে? আমি না তাকিয়ে বললাম, মোটামুটি। ভাইয়া বলল, মোটামুটি কেন? ভালো হয়নি। আমি কিছু বললাম না। ভালো হবে কিভাবে, প্রাইভেট পড়ি না। আর পড়ার সময় ও পাই না, রাতে একটু পড়ি তাও ক্লান্তিতে বেশি পড়তে পারি না, ক্লান্তিতে ঘুম চলে আসে। আজকে তো ইংরেজি গেল, বুঝলাম না প্রথম দিন। ইংরেজি কেন দিল? সবসময় সবার প্রথম পরীক্ষা হয় বাংলার, আমাদের হয় ইংরেজি। কপাল আমার। লতাকে দিয়ে অনেক জামা কাপড় ধুয়েছে চাচি। বোনের বাসায় যাওয়ার আগে দিয়ে গেছিল, সেই সব ধুয়ে শুকাতে দিল ছাদে। ভাইয়া খেয়ে যাওয়ার পর আমি খাবার রেখে নিজের রুমে আসি। অদ্ভুত, আজ লতা আমার রুমে আসে না। এমনিতে প্রতিদিন এসে বকবক করতেই থাকে, তাই সন্ধ্যায় আগেই ওর কাছে গিয়ে দেখি মায়া কাঁথা গায়ে দিয়ে জড়িয়ে পড়ে আছে। আমি গিয়ে বলি, এই লতা, এই সময় শুয়ে আছিস কেন? লতা আদো আদো চোখ মেলে তাকায়। আমার কেন জানি মনে হচ্ছে ঠিক নেই। আমি ওর পাশে বসে ওর কপালে হাত রাখতেই আটকে উঠি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। ও বলল, উষারে একটু ছাদে গিয়ে জামা কাপড় নিয়ে আয়। আমি উঠতে পারছি না। উঠবি কেমনে, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে রে। এত জ্বর বাঁধালি কি করে? ম্যাডাম আমারে এত জামা কাপড় দিয়ে গেছিল।
তোরে নিয়ে ধুইতে। তোর তো পরীক্ষা, তাই আমি একাই করছি সব, তাই এই অবস্থা। তুই একা কেন করলি? আমিও করতাম। না রে, ম্যাডাম ইচ্ছে করে দিছিল যাতে তুই পড়তে না পারিস। তোর পরীক্ষা, তাই তুমি এইভাবে একা করলি। এখন তোর যে গা পুড়ে যাচ্ছে জ্বরে, গরিবের আর জ্বর, যার বাপ মায় খোঁজ নেয় নাই। তোর তো বাপ মা নাই, কিন্তু আমার তো আছে। কই, তারা তো আমার খোঁজ নেয় না। বাপে নিজের মতো মদ গাঁজা খাইয়া পইরা থাকে। মায় অতিষ্ঠ হয়ে আমারে ম্যাডামের কাছে দিয়ে গেছে কাজ করিয়া 3 বেলা খাইতে দিতে, সেই যে দিয়া গেল আর আইল না রে। কত কান্দি তাগলিগা, কিন্তু আর আইল না। কান্দিস না, আমি তোর জন্য নাপা নিয়ে আসি, দাঁড়া। তুই নাপা কই পাবি? ইমা আপু তো নাই। ইলা আপুর তো বললি মার সাথে গেছে। আমি ইহান ভাইয়ের কাছে থেকে আনি। দরকার নাই তোরে, যদি বকে। বকব না। আমি উঠে ছুটে ভাইয়ার রুমের কাছে এলাম। ভেতরে গিয়ে দেখি কেউ নাই। গেল কোথায়? আমি বারান্দায় যাই, সেখানেও নাই। কি মুশকিল, গেল কোথায়? ছাদে যায়নি তো। রুমে থেকে বেরিয়ে দৌড়ে দিলাম ছাদের দিকে। দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, তখনই উপর থেকে ইহান ভাই নিচে নামছিল। আমার সেদিকে নজর নেই। আমি তাড়াতাড়ি উঠছি, তখন সামনে কারো সাথে জোরে ধাক্কা খেলাম। সামনের লোকটার বুকের সাথে ধাক্কা খেয়ে আমি পা ছিলিপ করে নিচে পড়ে যেতেই আমি চিৎকার করে ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু আল্লাহ বাঁচিয়েছে। কেউ একজন আমার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে তাড়াতাড়ি, যার জন্য আমি ওই উপর থেকে সিঁড়ির নিচে পড়া থেকে বাঁচালাম। ভয়ে আমার হাত পা থরথরিয়ে কাঁপছে। আমি দুহাতে সামনের লোকটার বুকের উপর রেখে শার্ট খামচে ধরেছি। সামনের লোকটা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি ভয় সংযত করার চেষ্টা করে আস্তে আস্তে চোখ পিটপিট করে তাকালাম। চোখ মেলেই সামনেই ইহান ভাইয়ার মুখটা চোখে পড়ল। ভাইয়া আমাকে নিজের সাথে চেপে ধরে আছে, সাথে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেই চোখে তাকিয়ে যেন হারিয়ে গেলাম। ভয় এখন লজ্জা হয়ে ধরা দিল। আমি লজ্জামাখা মুখ করে ভাইয়ার চোখের গভীর সৃষ্টির দিকে তাকিয়ে আছি। আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া ছাড়ুন, আমি ঠিক আছি। কথাটা ভাইয়ার কানে যেতেই ভাইয়া হকচকিয়ে ছেড়ে দিল, কিন্তু ভুল হয়ে গেল। আমি এখনো কিনারায়, যার জন্য ভাইয়া ছাড়তেই আবার পড়ে যেতে যেই এবার আমি ভাইয়ার গলা জড়িয়ে ধরি। এবার আমি শেষ। ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে আমার কোমর শক্ত করে ধরে ঘুরিয়ে পাশে দাঁড় করায় আর নিজের ধরা হাত ছেড়ে দেয়। আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু এখনো ভাইয়ের গলা ছাড়িনি। আসলে আমার ছাড়ার কথা মনেই নেয়। ছাড়, এবার পড়বি না। ভাইয়ার কথা শুনে ভালোই করে তাকিয়ে ফট করে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ইস কি লজ্জা! আমি পা উঁচু করে ভাইয়ার গলা ধরে তার এত কাছে ছিলাম। লজ্জায় আমার কান গরম হয়ে আসছে। মাথা নিচু করে দাঁড়িয়ে লজ্জায় কাচুমাচু করে বললাম, আছি। এভাবে ছুটছিলি কেন? এখনই তো অঘটন ঘটত একটা। আমি হকচকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। তারপর আমতা আমতা করে বললাম, আসলে আমি। ইহান বলল, আসলে কি? ভাইয়ার গম্ভীর কণ্ঠ শুনে আমি ভয় পেয়ে গেলাম। ভাইয়া নিজের কন্ট্রোল করে বলল, এখান থেকে পড়ে গেলে কি হতো ভাবতে পারছিস? সরি, আমি বুঝতে পারিনি। আসলে লতার চিন্তায়। ইহান ভ্রু কুচকে বলে, কেন? লতার কি হয়েছে? লতার খুব জ্বর, ওষুধ লাগবে তাই। আচ্ছা চলো বলেই ভাইয়া নিচে নেমে গেল। আমি কি মনে করে ছাদে গেলাম, তারপর জামা কাপড় তুলে নিচে আসলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে।